মাম্মা, রসমালাই না খুব ভালো। আমাকে গল্প বলেছে, ছবি আঁকা শিখিয়েছে, তাকে প্রতিদিন আসতে বলবে। আমার তাকে খুব পছন্দ হয়েছে। ঈশানী অবাক হয়ে বলল, রসমালাই? হ্যাঁ, আমি ওনার নাম রসমালাই দিয়েছি। ভালো হয়েছে না? ঈশানী মাথা নাড়িয়ে নিশানকে কোল থেকে নামিয়ে দিয়ে বলল, তুমি আর তোমার নাম আজব নাম হয়েছে। নিশান কিছু না বলে একগাল হেসে দৌড়ে আবার খেলতে চলে গেল। ঈশানী মিমিকে সোফায় বসতে বলে নিজেও বসে চায়ের কাপ এগিয়ে দেয়। মিমি বলল, এসবের কি দরকার ছিল আপু? আরে নাও তো, এতক্ষণ ওকেই তো সামলালে, এখন কিছু খেয়ে নাও। আর তোমাকে তুমি করে বলছি বলে আবার কিছু মনে করো না যেন। আরে না না আপু, আমি কিছু মনে করছি না। মিমি চায়ের কাপ হাতে নিয়ে তাতে চুমুক দিল। ঈশানী বলল, তোমাকে খুব জ্বালিয়েছে তাই না? আসলে ও খুব দুষ্টু, তার ওপর বাবা আর মামাদের আদর পেয়ে আরো দুষ্টু হয়েছে। মামারা তাকে মাথায় করে রাখে। দেখো না তোমাকে কেমন রসমালাই বানিয়ে দিল। মিমি হেসে বলল, থাক না আপু, বাচ্চারা একটু দুষ্টু হবেই। তাছাড়া এই প্রথম আমাকে কেউ নিকনেম দিল। আমার খুব পছন্দ হয়েছে নামটা, ইউনিক নেম। নিশানের ফ্রেন্ডের মায়ের কাছ থেকে আমি তোমার খোঁজ পেয়েছি। তিনি বলেছিলেন তুমি বাচ্চাদের খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারো। এখন নিজে চোখে দেখে নিলাম। আগে 2-3টা টিচার পাল্টানো হয়ে গেছে, কেউ তাকে পড়াতে পারে না। তুমি পেরেছো, এখন আমি চিন্তামুক্ত হলাম। মিমি মৃদু হাসে। এখানে আসার পর থেকে সে আর কাউকে দেখতে পায়নি। এখানে কি আর কেউ থাকে না? মিমি কৌতূহল দমাতে না পেরে বলল, আচ্ছা আপু, এখানে আপনারা একা থাকেন? হ্যাঁ, আমরা 3জন থাকি। আমি, নিশান আর আমার হাজবেন্ড। আর আমার শ্বশুর শাশুড়ি সবাই গ্রামে থাকেন, তারা মাঝে মাঝে এসে ঘুরে যান। আমরাও মাঝে মাঝে গ্রামে যাই। আচ্ছা আপু, আমি তাহলে রোজ বিকেলে এসে নিশানকে পড়িয়ে যাব। আচ্ছা আসি তাহলে। ঠিক আছে, কিন্তু তুমি তো কিছুই খেলে না। আচ্ছা, চা খেয়েছি তো আপু, পরে একদিন খাবো। আসি। মিমি বিদায় নিয়ে বের হয়ে গেল। আরো একটা টিউশনি পেয়ে মিমির বড় উপকার হলো। নিজের পড়ালেখা সহ সে বোনকেও কিছু দিতে পারবে। আর খুব শীঘ্রই একটা চাকরির খোঁজ করতে হবে, তাহলে আর কোনো চিন্তা থাকবে না। রাতে খাবার টেবিলে সকলে বসে আছে। সার্ভেন্ট এসে টেবিলে খাবার সাজিয়ে রাখছে। আজমল খান মুখের সামনে খবরের কাগজ ধরে রেখেছেন। তিনি গভীর মনোযোগ দিয়ে খবরের কাগজ পড়ছেন। তার মনোযোগে বিঘ্ন ঘটিয়ে মিসেস রীতা তার সামনে থেকে খবরের কাগজ কেড়ে নিলেন। আজমল খান চেঁচিয়ে উঠলেন, আরে, কাগজটা নিয়ে নিলে কেন? কত গুরুত্বপূর্ণ একটা খবর পড়ছিলাম জানো, তাড়াতাড়ি দাও। মিসেস রীতা মাথা দুপাশে নাড়িয়ে বললেন, একদমই না, এখন খাবার সময়, তোমার খবরের কাগজ পড়ার সময় নয়। তাছাড়া এই খবরের কাগজ তুমি সকালে একবার পড়েছ, এক কাগজ কয়বার পড়া লাগে বলো তো? মুখস্থ করে পরীক্ষা দেবে নাকি? খবরের কাগজ যে এত পড়ো, জীবনে স্কুল কলেজের বই এত পড়েছো বলে মনে হয় না। আজমল খান মুখ গোমরা করে বললেন, তুমি আর কি বুঝবা খবরের কাগজ পড়ার মজা? আর স্কুল কলেজে আমি টপার ছিলাম। মিসেস রীতা মুখ বাঁকিয়ে বললেন, আমার বোঝারও দরকার নেই কেমন টপার ছিলে, তা তোমার সার্টিফিকেট দেখে আমার জানা হয়ে গিয়েছে। সব তো টেনে টুনে পাস। এখন চুপচাপ খাবে, নইলে এই খবরের কাগজ কিভাবে গায়েব করতে হয় তা আমার খুব ভালো জানা আছে। আজমল খান দমে গেলেন। মিসেস রীতা যখন বলেছে তখন তার কথা না শুনলে ঠিকই খবরের কাগজ হাওয়া করে দেবেন। আর তিনি খবরের কাগজ না পড়ে থাকতে পারবেন না। এটা তার এক ধরনের নেশা বলা চলে। তিনি বললেন, তোমার কথা মেনে নিলাম, তবে সময় আমারও আসবে। মিসেস রীতা স্বামীর কথায় পাত্তা দিলেন না। মেঘ মিটি মিটি হেসে বলল, আমিও তোমার সাথে আছি চাচ্চু, তোমার সময় একদিন ঠিকই আসবে। আজমল খান স্ত্রীর দিকে ইশারা দিয়ে বোঝালেন যে তিনি এক নন, তার সাথে মেঘও আছে। তিনি বেশ একটা ভাব নিলেন। মিসেস রীতা মিষ্টি সুরে মেঘকে বললেন, বাবা মেঘ, কতদিন পর বিয়ে করছিস না? তোর বউ থাকবে আমার দলে, তখন কি হবে?
মুহূর্তে মেঘের মুখ চুপসে গেল। তার বউ নিয়ে টানাটানি সে মোটেও সহ্য করবে না। ধুর, কোথাকার কোন চাচ্ছু, তার বউ আগে। মেঘ মেকি হেসে বলল, আমার সুইট ছোট মা, আমি তো সব সময় তোমারই দলে। চাচা তুমি যাও তো, আমি তোমার কোনো কাজে তোমার সাথে নেই। আজমল খান হতভম্ব হয়ে গেলেন। এই ছেলে যেই বউয়ের কথা শুনলো অমনি পল্টি খেল। আজমল খান অবাক কণ্ঠে বললেন, মেঘ, তুই এখন থেকে বউয়ের কথা শুনে আমাকে একা ছেড়ে দিচ্ছিস? বউ এলে তো বলবি আপনি কে, আমি তো আপনাকে চিনি না। শত্রু সবই আমার শত্রু। মিসেস রীতা ও মেঘ মুখ চেপে হাসলো। পাশ থেকে আজমল খান মুচকি হাসেন। তার হাসি খুশি পরিবার দেখে তিনি স্বস্তি পান। তার স্ত্রী বেঁচে থাকলে নিশ্চয়ই খুব খুশি হতো। সব ঠিক থাকলেও তার বড় ছেলে রাগচটা এবং গম্ভীর। বড় ছেলেকে নিয়ে তার চিন্তা হয়। বিয়ের বয়স হয়ে গেলে কিন্তু বিয়েতে তার কোনো আগ্রহই নেই, অথচ তার ছোট ছেলে বিয়ে করে নিচ্ছে। তাছাড়া কে বা পারবে অমন রাগী ছেলেকে সামলাতে? ভেবে তিনি দীর্ঘশ্বাস ফেললেন। এরই মাঝে কায়েব বাড়িতে প্রবেশ করলো। মেঘ তাকে দেখে বলে উঠল, ওই তো ভাইয়া এসে গিয়েছে। সবাই এক পলক সেদিকে তাকালো। মিসেস রীতা বললেন, কাইফ, তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি খাবার বাড়ছি। কাইফ মাথা নাড়িয়ে লম্বা লম্বা পা ফেলে সিঁড়ি বেয়ে উঠে গেল। কিছুক্ষণ পর নেমে আসলো, চেয়ার টেনে টেবিলে বসে পড়ল। মিসেস রীতা তাকে খাবার সার্ভ করে দিলেন। আজমল খান খেতে বললেন, টানা কাজ করলে তো অসুস্থ হয়ে পড়বি, কিছুদিন বিশ্রাম কর, আমরা তো আছেই। তাছাড়া মেঘের বিয়ে, ওকে একটু সময় দে। কাইফ খেতে খেতেই জবাব দিল, আমি ঠিক আছি চাচ্ছু। মেঘ বাচ্চা ছেলে না যে ওকে সময় দিতে হবে, আর কাজে অবহেলা আমি পছন্দ করি না। সকলে দীর্ঘশ্বাস ফেলে। তারা জানে কায়েবকে বুঝিয়ে কোনো লাভ নেই। মিসেস রীতা আমতা আমতা করে বললেন, মেঘ তোর আগে বিয়ে করে নিচ্ছে, এবার অন্তত তুই বিয়ে নিয়ে ভাব। ভাববো ছোট মা, আমার সময় হলে তোমাদের জানাবো এবং বিয়েও করব। চিন্তা করো না, এখন মেঘের বিয়েটা হোক। মেঘ মজা করে বলল, ভাইয়া, আমার যদি কোনো শালিকা থাকতো তাহলে তার সাথে তোমার বিয়ে দিয়ে দিতাম, তারপর আমরা হতাম এক বাড়ির জামাই। আহা, কি ভালোটাই না হতো। কিন্তু আফসোস, আমার বউয়ের কোনো বোন নেই। অতঃপর এমন একটা ভাব করলো যেন এই থেকে দুঃখজনক বিষয় পৃথিবীতে আর একটাও নেই। কাইফ বিরক্ত হয়ে বলল, তোর শালিকা আমার লাগবে না, আমি ঠিকই কাউকে খুঁজে নিতে পারবো। আর মানুষ যে এত বিয়ে পাগল হয়, তোকে তা না দেখতে জানতেই পারলাম না। কাইফের কথার বিপরীতে মেঘ দাঁত কেলিয়ে হাসলো। আজমল খান কাইফকে বলল, কাইফ শান্ত স্বরে বলল, আমি সবকিছু দেখে নেব বাবা, কোনো ঘাটতি থাকবে না। আচ্ছা বাবা। বলে কাইফ উঠে গেল। তার খাওয়া শেষ। এক এক করে সকলে উঠে নিজ নিজ রুমে চলে গেল। মিসেস রীতা সার্ভেন্টকে টেবিল গুছিয়ে রাখতে বলে নিজেও প্রস্থান করলেন। মামা জানো, রসমালাই খুব ভালো। কাইফ চোখ তুলে নিশানের দিকে তাকালো। তাকে পাশ থেকে উঠিয়ে কোলের উপর রেখে বলল, জানি তো সুপার হিরো, তুই রসমালাই খেতে খুব ভালোবাসো। আমি তো আজ নিয়ে আসিনি, আগামীকাল নিয়ে আসবো, কেমন? নিশান ঘন ঘন মাথা নাড়িয়ে বলল, না মামা, এ রসমালাই না, তুমি দেখি কিছুই বোঝো না। কাইফ জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, তাহলে আজ আসবে তো, তখন তোমার সাথে আলাপ করিয়ে দেব, তোমার খুব ভালো লাগবে, দেখো সে খুব কিউট। কাইফ কিছু বলল না। রসমালাই কি কোনো মানুষ? কোনো মানুষের নাম যে রসমালাই হতে পারে তা কাইফ আগে কখনো শোনেনি। আজ সে নিশানদের বাড়িতে এসেছে নিশানকে দেখতে। মাঝে মাঝে সে আসে। ঈশানী তার চাচ্চুর একমাত্র মেয়ে, আরই ছেলে নিশান, তাদের সকলের নয়নের মণি। ঈশানও তেমন মামা বলতে পাগল। কাইফ লাঞ্চ টাইমে অফিস থেকে চলে এসেছে। আজ বাকিটুকু সময় সে নিশানের সাথে কাটাবে বলে ঠিক করেছে। সাথে অবশ্য ল্যাপটপ এনেছে। নিশানকে কোল থেকে নামিয়ে দিয়ে বলল, তুমি তাহলে খেলো সুপার হিরো, আমি এখন একটু কাজ করব। আচ্ছা। নিশান খেলতে খেলতে ব্যস্ত হয়ে পড়ল। কাইফ ল্যাপটপ চালু করে কাজ করতে লাগলো। আজ মিমির দেরি হয়ে গিয়েছে।
সে কলিং বেল চেপে দাঁড়িয়ে আছে। ঈশানী এসে দরজা খুলে দিল। মিমিকে দেখে সে একগাল হাসলো। মিমি হালকা হেসে ভেতরে প্রবেশ করে বলল, সরি আপু, আজ একটু দেরি হয়ে গেল। আরে কোনো ব্যাপার না, যাও, নিশান রুমেই আছে। সে তো রসমালাই বলতে পাগল। রসমালাই কখন আসবে, রসমালাই কখন আসবে জিজ্ঞাসা করতে করতে আমাকে পাগল করে ছেড়েছে। যাও। মিমি মুচকি হেসে দ্রুত পা চালিয়ে অগ্রসর হয়। দরজায় হাত দিয়ে ঠেলার আগেই তা খুলে গেল। মিমি যে এত দ্রুত ছিল যে তাল সামলাতে পারল না, হুমড়ি খেয়ে পড়ে গেল। মাথা শক্ত কোনো জায়গায় এসে ঠেকলো। ঘটনার আকস্মিকতায় হতভম্ব কাইফ। সে রুম থেকে বের হচ্ছিল, এমন সময় তার উপর আক্রমণ হলো। মিমি মাথা তুলে পিটপিট করে তাকালো। কাইফকে দেখে তার চোখ কপালে। সে চোখ বন্ধ করে আবার তাকালো, তাও কাইফকে দেখতে পেল। কাইফ চোখ বড় বড় করে তাকিয়ে আছে। নিশান তাদের এভাবে দেখে দৌড়ে তাদের কাছে এসে বলল, মামা তোমরা এটা কি খেলছো? আমিও খেলবো। নিশানের কথাই হুঁশ ফিরল তাদের। মিমি তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো। মাথাটা ঝিমঝিম করছে। কারো বুক বুঝে এত শক্ত হয়, মাথা মনে হয় ফেটেই গেল। কাইফ উঠে দাঁড়িয়ে অবাক হয়ে বলল, আপনি? মিমি মুখ কুঁচকে বলল, হ্যাঁ আমি। আর আপনি? নিশান কাইফের হাত ঝাঁকিয়ে বলল, মামা মামা তোমাকে রসমালাইয়ের কথা বলছিলাম না, এই হচ্ছে আমার রসমালাই। খুব ভালো জানো, আমাকে একটু পড়তে বলে না। আর রসমালাই এ হচ্ছে আমার বড় মামা। কাইফ এক পলক মিমির দিকে তাকালো। সে বুঝলো মিমি নিশানকে পড়াতে আসে, কিন্তু মিমিকে ঠিক কোন দিক দিয়ে রসমালাইয়ের মতো লাগে সেটা কাইফ বুঝলো না। সে মিমিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। চিমছাম গড়নের, একেবারে রোগা পাতলা নয়, গায়ে 3 পিস জড়িয়ে রেখেছে। গাল দুটো একটু ফোলা ফোলা, আবার কেমন যেন লাল লাল হয়ে আছে। চোখের দিকে তাকাতেই কাইফের দম বন্ধ অনুভূতি হলো। চোখের বর্ণনা করতে পারলো না। হুট করে মিমি তাকাতেই চোখাচোখি হলো। কাইফ লজ্জায় পড়ে চোখ সরিয়ে নিল। এতক্ষণ মিমিকে কিভাবে পর্যবেক্ষণ করছিল ভাবতেই নিজেকে ধিক্কার জানালো। সে নিজেকে সামলে নিশানকে বলল, তুমি তাহলে তোমার রসমালাইয়ের সাথে খেলো, আমি বাইরে যাচ্ছি। তারপর মিমিকে গম্ভীর কণ্ঠে বলল, এই যে রসমালাই। মিমি কোনা চোখে তাকালো। কাইফ হকচকিয়ে গিয়ে গলা খাকারি দিল। আশ্চর্য, তার কেমন যেন সব গুলিয়ে যাচ্ছে। মিমির চোখের দিকে তাকানোর পর থেকে তার ভীষণ অস্থির অস্থির লাগছে। সে বলল, মানে নিশানের রসমালাই, ওকে আজে বাজে কিছু শেখাবেন না, ভালো করে পড়ালেখা করাবেন। বলে কাইফ চলে গেল। মনে হলো যেন পালিয়ে গেল। মিমি মুখ ভেঙচি কাটলো। এই তাহলে সেই মহান বড় মামা। নিশান তা দেখে বলল, রসমালাই এটা তুমি কি করলে? আমাকে শেখাবে? আমিও এমন করব। মিমি মনে মনে ভাবে, লাই হালুয়া, এখন একে মুখ ভেঙচি কাটাও শেখাতে হবে? সবই কপাল। সে হেসে বলল, শেখাবো তো, যদি তুমি আজ একটু পড়ালেখা করো তাহলেই শেখাবো। নিশান গালে হাত দিয়ে কিছু ভাবলো, অতঃপর বলল, আচ্ছা আমি পড়বো। মিমি স্বস্তির নিঃশ্বাস ফেলে নিশানকে পড়ানো শুরু করলো। পড়ানো শেষে মিমি বলল, আচ্ছা নিশান, তোমার মামাকে কুস্তি খেলে? নিশান চোখ গোল গোল করে বলল, কুস্তি কি রসমালাই? মিমির ইচ্ছে করছে দেয়ালে মাথা ঠোকে পটল তুলতে। সে মেকি হেসে বলল, তোমার মামাকে জিজ্ঞেস করবে, সে জানে, ঠিক আছে? নিশান মাথা নাড়ে। মিমি ব্যাগ নিয়ে রুম থেকে বের হয়ে যায়। ড্রয়িং রুমে ঈশানী চা নাস্তা নিয়ে বসে আছে। কাইফও আছে। ঈশানী মিমিকে দেখে বলল, আরে মিমি বসো, নাস্তা করো। মিমি নাকচ করে বলল, আজ না আপু, আমাকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, আসছি। আর কিছু বলার সুযোগ না দিয়েই মিমি বের হয়ে গেল। কাইফ আর চোখে সেদিকে একবার তাকালো। এরই মধ্যে নিশান কাইফের সামনে এসে ডাকলো, মামা। কাইফ ল্যাপটপ পাশে রেখে বলল, বলো সুপার হিরো। নিশান এক নাগারে মুখ ভেঙচি কাটছে। কাইফ ভেবা জায়গা খেয়ে তাকিয়ে থাকলো। ঈশানী বলল, নিশান, তুমি মামাকে মুখ ভেঙচি কাটছো কেন?
ঈশান আরো একবার মুখ ভেঙচি কেটে বলল, আমি এটা নতুন শিখেছি, রসমালাই শিখিয়েছে আর বলেছে এটা বড় মামার সামনে করতে হবে, তাহলে একটা ম্যাজিক হবে। তো কোনো ম্যাজিক হলো? হ্যাঁ হয়েছে তো, বড় মামার চোখ রসগোল্লার মতো বড় বড় হয়ে গেছে। বলে আবারও মুখ ভেঙচি কাটলো। সে এটাতে খুব মজা পাচ্ছে। ঈশানী হেসে গড়াগড়ি খাচ্ছে, গায়ে ভুরু কুঁচকে মুখ গম্ভীর করে তাকিয়ে আছে। মনে মনে মিমিকে দেখে নেবে বলে প্রতিজ্ঞা করে নিল। নিশান আবার বলল,